অনলাইন জগৎটা যেমন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, তেমনভাবে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত পড়ে যাচ্ছি বড় ঝুঁকির মধ্যে। ব্যক্তিগত তথ্য, নিজের প্রাইভেসি সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিতে হচ্ছে এই অনলাইন দুনিয়ার কাছে। যে কোনো সময় আমাদের প্রাইভেসি ফাঁস হয়ে যেতে পারে পুরো বিশ্বের মাঝে। তো বন্ধুরা, বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এমনই একটা সিনেমা সম্পর্কে আজ আমরা জানতে চলেছি। কোরিয়ার একটি সাধারণ মেয়ে একদিন অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করতে গিয়ে প্রতারণার শিকার হয়। প্রতারণায় শিকার হওয়ার কারণে রাগের বশে সে সেলারের বিরুদ্ধে একটা বাজে কমেন্ট করে। সাধারণ এই একটা কমেন্ট মেয়েটার জীবনে কাল হয়ে দাঁড়ায়, আর এরপর থেকে মেয়েটার জীবনে নেমে আসে ভয়ানক কালো অন্ধকার। প্রতিনিয়ত মেয়েটার সাথে ঘটতে থাকে অকল্পনীয় অপ্রীতিকর ঘটনা। মেয়েটি যেন দিনে দিনে বেঁচে থাকার ইচ্ছেগুলি হারিয়ে ফেলে। তো হ্যালো বন্ধুরা, আমি সূর্য থাকছি পুরো ভিডিওটি জুড়ে। কথা দিচ্ছি ভিডিওটিতে আপনাদের হতাশ করব না। তাহলে চলুন শুরু করা যাক সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আজকের মুভির গল্প। গল্পের শুরুটা হয় একটা ছেলেকে দেখিয়ে, যে কিনা নিজের আইম্যাকটা বিক্রি করে দেওয়ার জন্য একটা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রির প্ল্যাটফর্মে একটা বিজ্ঞাপন দিয়েছে। সেখানে তাকে অনেকেই তার আইম্যাক সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে সবগুলোই ছিল ছেলে। হঠাৎ সে দেখতে পায় একটা মেয়ে তাকে মেসেজ দিয়েছে, যেখানে লেখা ছিল সে আগে প্রোডাক্টটা দেখবে, তারপরে নেওয়ার সিদ্ধান্ত নিবে। এটা দেখে ছেলেটি বেশ খুশি হয় আর মেয়েটিকে তার বাসার ঠিকানা দিয়ে তাকে আসার জন্য বলে, মানে তার আইম্যাকটা দেখতে আসার জন্য বলে। এর পরের সিনে এই মুভির প্রধান ক্যারেক্টার সোহায়নকে দেখানো হয়। সোহায়ন অনেক ট্যালেন্টেড একটি মেয়ে। সে একটি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির টিম লিডার হিসেবে কাজ করে। আজকে অফিসে আসার পর থেকে তার মেজাজটা প্রচন্ড খারাপ দেখাচ্ছে, কারণ তার টিম মেম্বারেরা কাজে অনেক বড় একটি ভুল করেছে, আর এই জন্য কোম্পানির ম্যানেজার তাকে অনেক কথা শুনিয়েছে। আর সে তাকে এটাও বলেছে যে এই ভুলের ক্ষতিপূরণ তার স্যালারি থেকে কাটা হবে। তো সব মিলিয়ে সে আজ মোটেই ভালো নেই। এই হলো ডালজু, সে সোহায়নের বেস্ট ফ্রেন্ড। তারা দুজনে একই কোম্পানিতে কো ওয়ার্কার হিসেবে কাজ করে। তো এখন অফিস শেষ হলে তারা নিজেকে রিফ্রেশ করতে বাইরে বের হয়। যেহেতু আজ সোহায়নের মুড ভালো নেই, তাই ডালজু তার বেস্ট ফ্রেন্ডের মুড ভালো করার জন্য অনেক ফানি কথা বলতে থাকে, কিন্তু এতেও সোহায়নের মুড ভালো হয় না। সোহায়ন বলে, আজকে আমার পুরো দিনটাই খারাপ কাটলো। সে জানায় তার বাসার ওয়াশিং মেশিনটাও তার সাথে তামাশা শুরু করেছে। আজকে সকালে সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তার এখন একটা নতুন ওয়াশিং মেশিন কেনা দরকার। কিন্তু এদিকে ম্যানেজার তার এই মাসের স্যালারি থেকে ক্ষতিপূরণের টাকা কেটে নিবে। এই সব কিছু নিয়ে সে অনেক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার এই কথা শুনে ডালজু বলে, আরে কোনো ব্যাপার না, তুমি একটা কাজ করো। আমার জানা একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রির ওয়েবসাইট আছে, তুমি সেখান থেকে কম দামে একটা ওয়াশিং মেশিন কিনে নাও। আজকাল কম দামে অনেক ভালো ভালো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পাওয়া যায়। আমি নিজেও সেই ওয়েবসাইট থেকে একটা মাইক্রোফোন কিনেছি, বেশ ভালোই মাইক্রোফোনটি। তার এই কথা শুনে সোহায়ন অনেক খুশি হয়, আর সে এখন ঠিক করে যে সে ওই ওয়েবসাইট থেকে একটা সেকেন্ড হ্যান্ড ওয়াশিং মেশিন কিনবে। এরপরে সিন শিফট হয় সিনেমার প্রথমে দেখানো সেই ছেলেটার কাছে। আজকে তার আইম্যাকটা দেখতে তার বাসায় একটা মেয়ের আসার কথা, আর তাই সে খুব সুন্দরভাবে নিজেকে গোছগাছ করে নিচ্ছে। কিন্তু তখনই তার ফোনে মেসেজ আসে, আমি আজকে ব্যস্ত থাকার জন্য আমার ভাইকে আইম্যাকটা নেওয়ার জন্য পাঠাচ্ছি। এটা দেখে তার প্রচন্ড মেজাজ খারাপ হয়, আর তখনই তার দরজায় কলিং বেল বাজে। ছেলেটির দরজাটি খুলে একটা অচেনা লোককে দেখতে পায়। লোকটি বলে, আমি আপনার আইম্যাকটা দেখতে এসেছি। আমি দুঃখিত, কারণ আমার বোনের আসার কথা ছিল, কিন্তু সে ব্যস্ত থাকায় আমাকে আসতে হলো। ছেলেটি বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিতরে আসুন। লোকটি রুমের ভিতরে প্রবেশ করে আর আইম্যাকটা ভালোভাবে দেখতে থাকে। কিছুক্ষণ দেখার পরে সে আইম্যাকটা নেয়ার জন্য রাজি হয়, আর এখন সে ছেলেটিকে $1000 পে করে। ছেলেটি এতগুলো টাকা দেখে বেশ খুশি হয়। যখন টাকাগুলো হাতে নিল, তখনই সাথে সাথে লোকটি ছেলেটির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। যতক্ষণ না পর্যন্ত ছেলেটি ফ্লোরে লুটিয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত লোকটি একের পরে এক ছুরি চালাতে থাকে। ছেলেটি কিছুই বুঝে উঠতে পারে না তার সাথে হঠাৎ এটা কি ঘটে গেল, আর কেনই বা তার সাথে এটি ঘটলো। এরপরে দেখা যায় লোকটি ছেলেটির ফোন নিয়ে ছেলেটির হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটি আনলক করে, আর এরপরে সে মেসেজ অপশনে গিয়ে ছেলেটির একটা ক্লোজ বন্ধুকে টেক্সট করে, আমি একটা মেয়ের সাথে ডেট করার জন্য বুসানে যাচ্ছি, এসে দেখা হবে। লোকটি এই কাজটি এই জন্য করলো যেন ছেলেটির অনুপস্থিতি নিয়ে কেউ সন্দেহ না করে। এখানে থেকে বোঝাই যাচ্ছে খুনি বড় চালাক লোক। এদিকে দেখা যায় সোহায়ন একা একা তার অফিসে রাতের বেলাও কাজ করছে, আর তখনই ম্যানেজার কিম তার জন্য খাবার নিয়ে আসে, আর তার কাছে সেদিন খারাপ ব্যবহারের জন্য সরি বলে। এখানে ম্যানেজার বলে, শুনলাম তোমার নাকি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, সেটা কি ঠিক করতে পেরেছিলে? সোহায়ন উত্তরে বলে, সেটা আর ঠিক করা যাবে না, একদম অকেজো হয়ে গিয়েছে। তার এই কথা শুনে ম্যানেজার বলে, চলো আমি তোমার ওয়াশিং মেশিনটা ঠিক করে দিব। আমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করেছিলাম, এটা আমার জন্য বাঁ হাতের খেলা।
ম্যানেজারের এমন কথা শুনে সোহায়ন মনে মনে খুশি হয়, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে দেখা যায় ম্যানেজার এইসবের কিছুই পারে না। আসলে ম্যানেজার সোহায়নকে পছন্দ করে, আর তার সাথে কিছুটা সময় কাটানোর বাহানায় সে এই মিথ্যে কথাটি বলেছিল যে সে একজন ইঞ্জিনিয়ার। তো সে যখন মেশিনটি ঠিক করতে পারলো না, তখন ডালজু তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। সে এখন বলে, আরে আমি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ শেষ করিনি, ভর্তি হয়েছিলাম শুধু, আমার সাথে এমনটা না করলেও পারতে। তো এখন ম্যানেজার সেখান থেকে চলে যায়। এদিকে সেই কিলার লোকটিকে দেখানো হয় যে কিনা সেই ছেলেটির বাসার সমস্ত দামি জিনিসগুলো অনলাইনে কম দামে সেল করে দিচ্ছে। সে প্রতিটি পণ্য খুবই সীমিত দামে সেল করার পোস্ট করে, আর তাই সেগুলো খুব দ্রুত সেল হয়ে যায়। আসলে এই লোকটি হলো একজন সাইকো কিলার। সে এভাবে মানুষজনকে মেরে তাদের পণ্য অনলাইন সাইটে কম দামে বিক্রি করে দেয়, আর এভাবে সে টাকা উপার্জন করে। এদিকে সোহায়নও সবার মতো সাইকোটার পণ্যের বিজ্ঞাপন দেখতে পায়। এতগুলো পণ্যের ভিড়ে সে তার দরকারি একটা ওয়াশিং মেশিন দেখতে পায়, আর এই সাইটে সেটার দামও তুলনামূলক অনেক কম দেওয়া হয়েছে। এটা দেখে সোহায়ন মোটেই আর দেরি না করে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওয়াশিং মেশিন ডেলিভারি নেওয়ার জন্য। সে সেলারকে মেসেজ দিয়ে রেখেছে যে এটা যদি ভালো হয় থাকে তাহলে সে নিশ্চিত যে এটা সে কিনবেই। তো সাইকোটা এখন তাকে ওয়াশিং মেশিনের একটা পিক পাঠায় আর বলে এই মুহূর্তে টাকা না দিলে সে এটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে, তার কাছে অনেক গ্রাহক রয়েছে। মানে সে সোহায়নকে দ্রুত সেটা নেয়ার জন্য ফোর্স করে যাচ্ছে। কিন্তু সোহায়ন জ্যামে আটকে পড়ায় সে সাইকোটার ফোনে 3 লাখ কোরিয়ান ওন পাঠিয়ে দিয়ে একটা লোকেশন সেন্ড করে, আর ওয়াশিং মেশিনটা সেই লোকেশনে ডেলিভারি দিতে পারে। সাইকোটা ওয়াশিং মেশিন তো ঠিকই পাঠায়, কিন্তু সেটা ছিল একদম নষ্ট একটা ওয়াশিং মেশিন। আর এই নষ্ট মেশিন নিয়ে সোহায়ন পড়ে যায় আরেক ঝামেলায়। সে এটাকে ঠিক করানোর জন্য একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসছে, কিন্তু ইলেকট্রিশিয়ান চেক করে জানায় এটা একদম নষ্ট হয়ে গিয়েছে, এটাকে ঠিক করানো কোনোভাবেই সম্ভব নয়। সোহায়নের সাথে ঘটে যাওয়া এমন প্রতারণা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে এখন নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের ল্যাপটপটি নিয়ে বসে পড়ে, আর সেই পুরনো জিনিসপত্র বেচা কেনার ওয়েবসাইটে গিয়ে সেই সেলারকে খুঁজতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেলারের নাম বা নাম্বার কোনো কিছু দিয়েই সেই ধূর্ত সেলারকে সে খুঁজে পাচ্ছে না। কিন্তু সোহায়নও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে সরাসরি পুলিশের কাছে গিয়ে ব্যাপারটি শেয়ার করে। পুলিশ জানায় তারা তাকে অবশ্যই হেল্প করবে, কিন্তু এজন্য তাদের 3-4 মাস সময় লাগবে। এটা শুনে সোহায়ন তো রেগে যায় আর বলে, এতদিন আমি নিজের রাগকে চেপে রাখতে পারবো না, যত দ্রুত সম্ভব তাকে ধরে ফেলুন। পুলিশ জানায় তারই মতো এমন আরো 100টার মতো কেস তাদের পেন্ডিং রয়েছে, এগুলো আগে শেষ করতে হবে, তারপরে তারা সোহায়নের কেস সম্পর্কে রিসার্চ করতে পারবে। তো এখন কি আর করার, সোহায়ন নিরুপায় হয়ে বাসায় চলে যায়। পরের সিনে দেখানো হয় সোহায়ন তার বান্ধবী ডালজুর সাথে এই কেলেঙ্কারির ব্যাপারে শেয়ার করছে। ডালজু বলে, আরে যা ঘটে গিয়েছে সেটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো হবে। আমিও গত বছর এমনভাবে $100 হারিয়েছিলাম, পুলিশের কাছে জিডি করে কোনো লাভ হয়নি, তাই এইসব ভুলে যাও, পরবর্তীতে আর কখনো অনলাইন থেকে অর্ডার করো না। এরপরে দেখা যায় সোহায়ন নতুন একটা ওয়াশিং মেশিন কেনার জন্য একটা শপে গিয়েছে। সে 12 মাসের কিস্তিতে একটা ওয়াশিং মেশিন কেনার ডিল করে, কিন্তু শপের লোকেরা জানায় তারা এটাকে 2 দিন পরে বাসায় ডেলিভারি দিতে পারবে। হাতে অনেকগুলো ডেলিভারি থাকায় তাদের ডেলিভারি দিতে লেট হবে। মানে সোহায়নের কপালটাই যেন খারাপ, কোনো কিছুই তার মনের মতো হচ্ছে না। যেহেতু ওয়াশিং মেশিন ডেলিভারি দিতে 2 দিন সময় লাগবে, তাই সে এখন নিজের ময়লা পোশাকগুলো শপে পরিষ্কার করার জন্য দেয়, আর পরিষ্কার হয়ে গেলে সেগুলো নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই যে বললাম সোহায়নের ভাগ্যটাই খারাপ, এখন তার হাত থেকে পলিব্যাগটা ছিঁড়ে গিয়ে সদ্য পরিষ্কার করা সমস্ত পোশাক রাস্তায় পড়ে নোংরা হয়ে যায়। গাইজ আপনারাই বলুন এত যন্ত্রণা কেই বার সহ্য করবে। সোহায়ন এই সব কিছুর জন্য সেই অনলাইন সেলারকেই দায়ী করে আর বলতে থাকে, আজকে তোর রেহাই নেই, তোর জন্যই এই সবকিছু আমার সাথে ঘটে যাচ্ছে, তোকে আজ খুঁজে বের করেই ছাড়বো। আর এখন সোহায়ন বাসায় গিয়ে ল্যাপটপ নিয়ে বসে সেই সেলারের আইডি খুঁজে বের করার জন্য। ঘন্টার পর ঘন্টা খুঁজেও সে সেই ফ্রড সেলারের আইডি খুঁজে পাচ্ছিল না। তো এখন সে যখন হাল ছেড়ে দিবে এমন অবস্থা, তখনই তার সামনে একটা ল্যাপটপ খুব কম দামে সেল করার পোস্ট চলে আসে, যেখানে প্রোডাক্ট ডেসক্রিপশনে লেখা আছে ল্যাপটপটি খুব ভালো একটি ল্যাপটপ, বিদেশে চলে যাচ্ছি, তাই সেল করে দিব। এটা দেখে সোহায়নের টনক নড়ে, কারণ এই একই রকমের ডেসক্রিপশন সে ওয়াশিং মেশিনটা কেনার সময় দেখেছিল। আর ডেসক্রিপশনের লেখাগুলো পিকচার আকারে দেওয়া হয়েছে, যার কারণে সে সেলারের নাম সার্চ করে পাচ্ছিল না। সোহায়নের বুঝতে বাকি থাকে না এটাই হলো তার সেই সেলার। সবটা বুঝতে পারার পরে সোহায়ন এবারে সেই সেলারের সমস্ত পোস্টে কমেন্ট করে। সে লিখে, এই লোকটা একটা প্রতারক, এনার থেকে সবাই দূরে থাকুন, এর কাছ থেকে কোনো প্রোডাক্ট কেউ কিনবেন না, এর থেকে প্রোডাক্ট কেনা আর টাকা জলে ফেলে দেয়া একই ব্যাপার। সমস্ত পোস্টে এমন কমেন্ট করার ফলে সাইকো সেলারের নজর এবার সোহায়নের দিকে পড়ে। সে এবারে সোহায়নের ফোন নাম্বার কালেক্ট করে আর তাকে মেসেজে জানায়, নিজের ভালো চাইলে এখনই থেমে যাও, নয়তো এই কমেন্ট করার জন্য আজীবন আফসোস করতে হবে।
তার এই কথা সোহায়ন তো থামেই না, বরং সে সিলারকে আরো বাজে বাজে কথা বলতে থাকে, যেটা শুনে সাইকোটার এবারে মেজাজ খারাপ হয়ে যায়। আর সে এবারে শেষবারের মতো তাকে ওয়ার্নিং দেয় সে যেন এখনই কমেন্টগুলো রিমুভ করে আর তার রাস্তা থেকে সরে আসে, তা না হলে তার জীবনকে সে নরক বানিয়ে দিবে। সাইকোটার কোনো কথাই সোহায়নের কিছু করতে পারে না। সোহায়ন এবার রিপ্লাই দিয়ে বলে, আরে তুই যা পারিস করিস, তোর মতো হারামি আর কি বা করতে পারবে, তুই পারলে পুলিশের হাত থেকে পালিয়ে দেখাস, আমি তোর নামে জিডি করে এসেছি। সোহায়নের লেখা শেষ হলে সাইকোট এবারে আর কোনো রিপ্লাই করে না। এটা দেখে সোহায়ন একটু অবাক হয়। সোহায়ন ধরে নেয় ধূর্ত সেলারটি হয়তো পুলিশের কথা বলায় ভয় পেয়েছে, তাই হয়তো আর রিপ্লাই দিচ্ছে না, কিন্তু আসল ব্যাপারটা সম্পূর্ণটাই উল্টো। সোহানের এমন সব কথা আর কমেন্ট সাইকোটার ইগোতে লাগে, আর তাই সে এখন সোহায়নকে টার্গেট করে। সে এবারে সোহায়নের জীবনকে নরক বানিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার সব শুরু করে দেয়। সোহায়নের সমস্ত পার্সোনাল অ্যাকাউন্ট সে হ্যাক করে নেয়। সোহায়ন সম্পর্কে এমন কিছু নেই যেটা সে এখন জানে না। এদিকে সোহায়ন অফিসে এসেছে, সে এখনো জানেই না তার অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গিয়েছে। সে প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল ডিউটি করে যাচ্ছে, কিন্তু সমস্যা শুরু হয় এখন থেকে। সে তার বান্ধবী ডালজুর সাথে লাঞ্চ করছে, আর তখনই হঠাৎ তার সেলফোনে একটা আননোন কল আসে, আর ওপাশ থেকে সোহায়নকে জিজ্ঞেস করা হয় পণ্যটি বিক্রি হয়েছে কিনা। সোহায়ন প্রথমে রং নাম্বার ভেবে কেটে দেয়, কিন্তু আবারও তার ফোনে আরেকটি কল আসে, আর এই ব্যক্তিও তার কাছে একই প্রশ্ন করে যে পণ্যটি বিক্রি হয়েছে কিনা। এবারে সোহায়ন ব্যাপারটিকে গুরুত্ব দেয়। সে এবারে বাসায় ফিরে আসে আর কম্পিউটার ওপেন করে দেখতে পায় তার অ্যাকাউন্ট থেকে ওয়াশিং মেশিন বিক্রি করার একটা পোস্ট করা হয়েছে। এটা দেখে সোহায়ন যেন আকাশ থেকে পড়লো। সে তো কখনোই এমন পোস্ট করেনি, তাহলে এটা কিভাবে হয়ে গেল? সে বুঝতে পারে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এদিকে তার ফোনে অনবরত লোকজন কল করে যাচ্ছে ওয়াশিং মেশিন কেনার জন্য। এই যন্ত্রণা কমানোর জন্য সোহায়ন পোস্টের নিচে লিখে দেয় পণ্যটি বিক্রি হয়ে গেছে। এরপরে তার ফোনে কল আসা বন্ধ হয়। সোহায়ন ভাবে সে হয়তো হ্যাকারের হাত থেকে নিস্তার পেয়ে গেছে। তো এরপরে সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য সে ফ্লোরে শুয়ে পড়ে, কিন্তু তখনই তার দরজার কলিং বেল বেজে ওঠে। সোহায়ন দরজা খুলে দেখতে পায় তার জন্য একজন ডেলিভারি বয় কিছু মাংস নিয়ে এসেছে, আর সে এখন ক্যাশ অন ডেলিভারির টাকা দাবি করছে। সোহায়ন তাকে বলে, আমি তো কোনো অর্ডার করিনি, তাহলে কিভাবে আমার কাছে পে দাবি করছেন? ডেলিভারি বয় তার নাম্বার দেখিয়ে বলে, এটা তো আপনারই নাম্বার, তাহলে আপনি করেননি তো কি অর্ডার করলো? তাদের দুজনের কথা শেষ হতে না হতেই আরো দুজন ডেলিভারি বয় কিছু পণ্য নিয়ে তার লোকেশনে চলে আসে, আর সোহায়নের কাছে পণ্যের অর্ডারের বিল দাবি করে। গাইস, বুঝতেই পারছেন সোহায়নের সাথে কি ধরনের ঘটনা ঘটতে শুরু হয়েছে। এখানে সোহায়ন ডেলিভারি বয়দের বুঝিয়ে কোনো মতে সামলে নেয়, আর সে এবারে একটা নোট তার দরজার সামনে লাগিয়ে দেয়, যেখানে লেখা আছে এই ফ্ল্যাট থেকে কোনো অর্ডার করা হয়নি, এটা একটা প্রাঙ্ক কল ছিল, পুলিশ ব্যাপারটা দেখছে। এরপরে দেখা যায় সোহায়ন আবার পুলিশ স্টেশনে আসছে, আর সে কোন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদের কাছে খুলে বলে। এখানে একজন ডিটেকটিভ তাকে বলে, তুমি আপাতত নিজের ফোন নাম্বার ও বাসাটা চেঞ্জ করো, আমরা তোমার ব্যাপারটা খতিয়ে দেখছি। সোহায়ন পুলিশের পরামর্শ অনুযায়ী কাজ করে। সে তার বাসা আর সিম দুটোই চেঞ্জ করে নিয়েছে। তো আজ রাতে তার নতুন বাসায় তার বান্ধবী ডালজু বেড়াতে আসছে। তারা আজ অনেকদিন পরে বেশ আনন্দের সময় কাটায়। এখন অনেক রাত হলে সোহায়ন ডালজুকে একটা ট্যাক্সিতে উঠে দিয়ে বিদায় জানায়, আর এখানে আমাদেরকে দূরে একজন লোককে দেখানো হয় যিনি সোহায়নের দিকে নজর রাখছিল। আন্দাজ করা হয় এই লোকটি সেই সাইকো সেলারটি, মানে সাইকোটা সোহায়নের নতুন বাসার খোঁজও পেয়ে গিয়েছে। তো সকাল হলে সোহায়ন অফিসে যাওয়ার উদ্দেশ্যে তার রুমের দরজাটি খুলে আর দেখতে পায় তার রুমের সামনে একজন অচেনা লোক একটা ইলেকট্রিক ডিভাইস লাগাচ্ছে। সোহায়ন এই ব্যাপারে জানতে চাইলে লোকটি বলে, এটা হলো ডিজিটাল সিসি ক্যামেরা, বাসার মালিক এটি নিরাপত্তার জন্য লাগিয়েছে। লোকটির এমন কথায় সোহায়নের সবকিছু নর্মাল মনে হয়, কিন্তু বন্ধুরা এই সিনটি একটু মনে রাখবেন, সামনে কাজে দিবে। সিন চেঞ্জ হয় আর দেখানো হয় নতুন বাসায় ওঠার জন্য সোহায়ন আজ অফিসের সবাইকে আইসক্রিম ট্রিট দিচ্ছে। সবাই তার এই ব্যবহারে অনেক খুশি, কিন্তু তখনই হঠাৎ তার ফোনে তার মায়ের একটি মেসেজ আসে। তার মা জানায় তাদের বাসার এসিটা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তার হাতে এখন যথেষ্ট টাকাও নেই। এসিটা সারাতে তার 1.1 মিলিয়ন ওন প্রয়োজন। মায়ের এমন কথা শুনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে এখনই টাকা পাঠানোর জন্য রাজি হয়। মোবাইল ব্যাংকিং এ গিয়ে সে 1.1 মিলিয়ন ওন বসিয়ে যখন পাসওয়ার্ডটা কমপ্লিট করবে, তখনই তার মনে একটু সন্দেহ জাগে। সে এবার মনের সন্দেহ দূর করার জন্য তার মায়ের নম্বরে কল করে, কিন্তু কলটা রিসিভ হয় না। সোহায়নের সন্দেহ যেন আরেকটু বাড়ল। সে এবারে মেসেজে গিয়ে লেখে, বাবা কেমন আছে, কি করে? ওপাশ থেকে রিপ্লাই আসে, তোমার বাবা তো বেশ ভালোই আছে, সে কাজে গিয়েছে। সোহায়নের আর বুঝতে বাকি থাকে না এটা সেই ধূর্ত সেলারটা। সোহায়ন এখন মেসেজে লিখে, আমার মৃত বাবা কাজে গিয়েছে। প্রতারণা করার আগে আরেকটু ভালোভাবে রিসার্চ করে নিস গাধা। সোহায়ন সাহস করে তো ধমক দিল ঠিকই, কিন্তু সে নিজেও ভিতরে ভিতরে অনেক ভয়ে আর আতঙ্কে রয়েছে। ইদানিং ঘটে যাওয়া ঘটনাগুলো সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে রাতে শুয়ে শুয়ে তার সাথে ঘটে যাওয়া এই সব কিছু ভাবছিল, আর তখনই হঠাৎ সে দরজায় লক খোলার শব্দ পায়।
আর দেখতে পায় একজন লোক তার দরজার লক খুলে ফেলেছে। লোকটি বলে, তুমি আমাকে ডেকেছিলে, আমি এসে গেছি প্রিয়, সম্পূর্ণ দরজাটি খুলে দাও, আমি ভিতরে আসব। সোহায়ন লোকটিকে দেখে প্রচন্ড ভয় পায় আর দ্রুত পুলিশকে কল করে এই ঘটনার সম্পর্কে বলে। পুলিশকে কল করতে দেখে লোকটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে সোহায়ন দরজাটি আবারও লক করে দেয়। সোহায়নের মাথায় এটা কিছুতেই ঢুকছে না, এই অচেনা লোকটি তার মেইন দরজার লকের পাসওয়ার্ড কিভাবে জানলো আর তাকে কেই বা এখানে আসার জন্য অফার করলো। এখন সোহায়নের ফোনে একটা মেসেজ আসে যেখানে সাইকোটা বলে, 5 মিনিটের মধ্যে তুমি যদি আমাকে 5 মিলিয়ন ওন না পাঠাও তাহলে এমনই করে তোমার বাসায় লোক আসতেই থাকবে, আমি তোমার জীবনকে তিলে তিলে শেষ করে ফেলবো। এখন 5 মিনিট কাউন্টডাউন শুরু হয়ে যায়। সোহায়ন এখন বুঝতে পারে এই সবকিছুই সাইকোটার খেলা। সবকিছু বোঝার পরেও সোহায়ন এটা বুঝতে পারছে না যে সে এখন কি করবে। তিলে তিলে জমানো টাকাগুলো সে কিছুতেই এভাবে শেষ করতে পারবে না। ধীরে ধীরে 5 মিনিট শেষ হয়ে যায় আর সাথে সাথে সাইকোটা তাকে ব্লক করে দেয়। সে এখন আর কিছুতেই সাইকোটার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সে বুঝতে পারে তার সামনে মহাবিপদ হতে চলেছে। তখনই দেখা যায় আরেকজন লোক তার দরজার সামনে এসে তাকে বলছে, আমি এসে গেছি জানেমন, দরজাটি ভিতর থেকে খুলে দাও প্লিজ। এসব দৃশ্য দেখে সোহায়ন ভয়ে কান্না করতে থাকে। তার মুখ থেকে যেন কোনো স্বর বের হচ্ছে না। তবে তার ভাগ্য ভালো হওয়ায় তখনই সেখানে ডিটেকটিভ জু চলে আসে, যাকে সোহায়ন কিছুক্ষণ আগেই কল করে ব্যাপারটি জানিয়েছিল। তো ডিটেকটিভ এখন লোকটিকে ইচ্ছামতো মারধর করে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর তাকে সবকিছু জিজ্ঞাসাবাদ করে। লোকটির কাছ থেকে ডিটেকটিভ জু জানতে পারে এই লোকটি অনলাইনে একটা প্রোডাক্ট কেনার ডেসক্রিপশনে মেসেজ করেছিল। সেখান থেকেই একটা লোক তাকে একটা মেয়ে নাম্বার দেয় আর তার সাথে রাত কাটানোর ব্যাপারে সমস্ত কিছু বলে। এমনকি লোকটি তাকে বাসার মেইন দরজার লকের পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে দিয়েছে। এইসব কথা শুনে সে বেকুবের মতো রাতের বেলা মেয়েটির কাছে গিয়েছিল। এখন তার এইসব কথা শুনে ডিটেকটিভ জুয়ের লোকটির প্রতি প্রচন্ড মেজাজ খারাপ হয় আর তাকে আবারও মারধর শুরু করে। এদিকে দেখা যায় সাইকোটা সোহায়নকে আবার মেসেজ করেছে আর লিখেছে, যত পুলিশের কাছে যাবে তোমার জীবন তোমাকে ততটাই কষ্ট দিবে, ভালো চাইলে পুলিশের কাছ থেকে দূরে থাকো। তো এরপরে দেখা যায় সোহায়ন আবারও পুলিশের কাছে গিয়েছে আর যে নম্বরটি থেকে তাকে মেসেজ করা হয়েছিল সেই নম্বরটি এখন ট্র্যাকিং করার জন্য সে ডিটেকটিভের কাছে দিয়ে দেয়। আর এরপরে ডিটেকটিভ জু ট্র্যাকিং করে সেই লোকেশনে পৌঁছে যায়। বন্ধুরা এখানে বলে রাখি, এই নম্বরটি হলো সেই ছেলের নম্বর যে ছেলেটিকে আমরা আইম্যাক বিক্রি করতে গিয়ে সাইকো ছেলের হাতে খুন হতে দেখেছিলাম। তো এরপরে ডিটেকটিভ জু ট্র্যাকিং করে সেই লোকেশনে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় সেই বাসাটি পুরো ফাঁকা। বাসার মালিক নিজেও জানে না, তাকে না জানিয়ে ভাড়াটিয়ে চলে গিয়েছে। এটা থেকে বাসার মালিকের প্রচন্ড মেজাজ খারাপ হয় আর সে বলতে থাকে, আমার বাসা ভাড়া না দিয়ে সে এভাবে চলে গেল, আপনি কিন্তু আমার জন্য হলে ওকে ধরেই ছাড়বেন ডিটেকটিভ মহাশয়। ডিটেকটিভ জু খেয়াল করে রুমের চারিদিকটা বেশ অগোছালো আর রুমের এক কোণে একটা ফ্রিজ রাখা আছে। সে যখন কৌতূহল নিয়ে ধীরে ধীরে ফ্রিজটা খুলে ফেলে তখন যেটা দেখতে পায় তাতে তাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। ডিটেকটিভ দেখতে পায় ফ্রিজের মধ্যে একটা ছেলের লাশ খুব বাজেভাবে রাখা হয়েছে। বন্ধুরা এই ছেলেটি হলো সেই ছেলেটি যাকে আমরা সিনেমার প্রথম দিকে দেখেছিলাম, মানে ওই ম্যাকবুক বিক্রি করতে চেয়েছিল যে ছেলেটা। সাইকোটা ছেলেটির সমস্ত জিনিসপত্র সেল করে ছেলেটিকে এখানে ফেলে রেখেছে। তো ডিটেকটিভ এখন সোহায়নকে তার বাসায় পাঠিয়ে দেয় আর দিন রাত তার বাসার সামনে পুলিশের পাহারার ব্যবস্থা করে। এদিকে জু অফিসে এসে ছেলেটির ব্যাপারে ময়নাতদন্ত শুরু করে। তারা এই নম্বরের সমস্ত ডিটেল চেক করে, কিন্তু তারা কোনোভাবেই সে আসল অপরাধীকে ট্র্যাক করতে পারে না। এরপরে দেখা যায় আজ ডিটেকটিভ জুয়ের কাছে আরেকটি মেয়ে এই একই ধরনের একটা কেস নিয়ে এসেছে। এই মেয়েটিও সোহায়নের মতো অনলাইনে একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট অর্ডার করেছিল আর ধোকা খাওয়ার পরে সেও সোহায়নের মতো কমেন্ট করছিল। আর এরপর থেকে তার সাথে সেই সব ঘটে চলেছে যেগুলো সোহায়নের সাথেও ঘটেছে। তো এইসব শুনে ডিটেকটিভের মাথা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কিভাবে এই ধাপ্পা বা সেলারের মুখোশ খুলবে। তাদের হাতে সেলার সম্পর্কে কোনো ডিটেলস নেই। এরপরে সিন চেঞ্জ হয় আর দেখানো হয় আজ অনেকদিন পরে সোহায়ন তার অফিসে এসেছে, কিন্তু অফিসের কাজে সে মন দিতে পারছিল না। সে সেখান থেকে চলে আসে। এই ব্যাপারটি সোহায়নের ম্যানেজার কিম খেয়াল করে আর তাই সোহায়নের সাথে দেখা করতে সে তার নতুন ফ্ল্যাটে আসছে। দেখা করতে এসছে ভালো কথা, কিন্তু কিম সোহায়নের অবস্থা বুঝতে না পেরে তাকে দরজার বাইরে থেকেই প্রপোজ করতে শুরু করে আর বলে, বর্তমানে তুমি মোটেও ভালো নেই, আমি আজ তোমার সাথে থাকতে চাই, তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি সোহায়ন, দয়া করে তোমার সাথে আমাকে থাকতে দাও। বন্ধুরা আপনারাই বলেন, সোহায়নের মতো অবস্থায় দাঁড়িয়ে আপনাকে যদি কেউ এমনভাবে প্রপোজ করে তখন আপনার মেজাজ কোন লেভেলে থাকবে। ম্যানেজার কিমের কথায় সোহায়ন অনেক রাগ করে আর তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু কিম সোহায়নের সাথে থাকবে এটাই তার লক্ষ্য। তাদের মধ্যে দরজা বন্ধ করা আর খোলার মধ্যে এক তুমুল লড়াই হয় আর এই লড়াইয়ে সোহায়ন সফল হয়। আর কিম হাতে ব্যথা সহ মনে ব্যথা নিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলে, তুমি অতটাও সুন্দর না যে তোমার সাথে থাকাই লাগবে, অহংকারী নারী। মুভির এই পর্যায়ে এদের কাহিনী দেখে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না।
তো যাই হোক, কিমের ঝামেলা সামলিয়ে এবারে সোহায়ুন আবারও রুমের ভিতরে প্রবেশ করে। তখন তার নজর টেবিলের দিকে যেতেই সে দেখতে পায় সেখানে কিছু খাবার আর স্টিক পড়ে আছে। এটা থেকে তার সন্দেহ হয় আর সে রান্নাঘরের দিকে যায়। আর সেখানেও সে সবকিছুই এলোমেলো দেখতে পায়। মানে সোহায়ুন যখন বাসার বাইরে গিয়েছিল, মানে অফিসে গিয়েছিল, তখনই সেই সাইকোটা মানে ধাপা বা সেলারটা তার বাসায় ঢুকে রান্না করে খেয়ে গিয়েছে। এসব দেখার পরে সোহায়ুনের মাথায় যেন আর কোনো কাজ করছিল না। এখন সাইকোটা কম্পিউটার নোটপ্যাড ওপেন করে আর সেখানে লেখে, এত তাড়াতাড়ি বাসায় চলে এলে, রান্নাটা কিন্তু অসাধারণ করেছিলাম। এরপরে দেখা যায় সোহায়ুন ডিটেকটিভ জুকে ইনফর্ম করেছে। আর এখন ডিটেকটিভ সোহায়ুনের বাসায় এসে সমস্ত কিছুর ইনভেস্টিগেশন চালায়, কিন্তু তারা সবাই মিলেও সাইকোটা সম্পর্কে বিন্দুমাত্র তথ্য খুঁজে পায়নি। তো এই অবস্থা দেখে সোহায়ুন আর স্ট্রেস সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আর এখন ডিটেকটিভ জু তাকে হসপিটালে অ্যাডমিট করায়। এরপরে দেখা যায় জু অফিসে এসেছে আর এখানে তার সহকারী সিয়ং তাকে 6টা এমন কেসের ডকুমেন্ট দেখায় যেগুলোর সাথে সোহায়ুনের কেসগুলোর মিল রয়েছে। তবে লক্ষণীয় ব্যাপার হলো প্রত্যেকটি কেসের ভিকটিম নিহত হয়েছিল। ডিটেকটিভ তার সহকারী সিয়ংকে বলে, এগুলো আমার চোখে আগে পড়েনি কেন? সিয়ং জানায়, এই কেসগুলোতে অপরাধীর কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর ভিকটিমও যেহেতু বেঁচে নেই তাই এগুলো এখন চাপা পড়ে গিয়েছে। কেসগুলো ঘেটে তার আর বুঝতে বাকি থাকে না যে সোহায়ুনের সামনে কত বড় বিপদ ঘটতে চলেছে। এদিকে দেখানো হয় সোহায়ুন কিছুটা সুস্থ হওয়ার পরে বাসায় ফেরার জন্য একটা ট্যাক্সিতে উঠেছে। আর তখনই হঠাৎ তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনটি রিসিভ করতেই অপর পাশ থেকে সাইকোটা বলে, এখনই আমার এই অ্যাকাউন্টে 10 মিলিয়ন ওন পাঠিয়ে দিলে আর পুলিশকে কিছু না জানালে আমি তোমাকে মুক্ত করে দিব। তোমার সাথে আর আমার কোনো ঝামেলা থাকবে না। এটাই তোমার শেষ সুযোগ। সাইকোটা এর আগে তার কাছে 5 মিলিয়ন চেয়েছিল আর এখন 10 মিলিয়ন। এই অবস্থায় সোহায়ুন কি করবে বুঝতে না পেরে সরাসরি ফোনটা অফ করে দেয়। আর এরপরে সে নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে দেখা যায় জু সোহায়ুনের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না, তাই সে এখন সোহায়ুনের বাসার সামনে আসে আর তাকে ফোন করার চেষ্টা করে। কিন্তু তখনও সে সোহায়ুনের ফোন বন্ধ পায়। আর এর মধ্যেই তার সাথে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। হঠাৎ সাইকোটা সেখানে চলে আসে আর তার উপরে অ্যাটাক করে বসে। জু অনেক চেষ্টা করার পরেও সাইকোটার সাথে পেরে ওঠে না। আর এক পর্যায়ে সাইকোটা সিয়ং এর নাকে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলে। আর এরপরে জুকে সেখানে রেখে সোহায়ুনের বাসার দিকে চলে যায়। তবে এখানে ঘটে আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আজকে ম্যানেজার কিম আবারও সোহায়ুনের সাথে দেখা করতে সেখানে এসেছে। আর দরজার সামনে এই হেলমেট পরা লোকটিকে দেখে কিম বুঝতে পারে এই হলো সেই বান্দা যার জন্য তার পছন্দের রানে সোহায়ুনের কষ্টের পরিসীমা নেই। তো কিম সাইকোটাকে ইচ্ছামতো বকা দিতে থাকে। সাইকোটা কিছুক্ষণ দাঁড়িয়ে কিমের এই অত্যাচার সহ্য করছিল, কিন্তু কিম যখন সাইকোটার মেজাজের বাঁধ ভেঙে ফেলে তখন সাইকোটা কিমের পেটে অনবরত ছুরি মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত কিমের মৃত্যু ঘটে। এদিকে রুমের মধ্যে সোহায়ুন এইসবের কিছুই টের পায়নি। সে শুয়ে শুয়ে প্রথম থেকে সবকিছু ভাবতেছিল। সাইকোটার বিরুদ্ধে সেই কমেন্টটা করার জন্য সে খুব অনুতপ্ত হচ্ছিল। সাইকোটার ব্যাপারে ভাবতে ভাবতে হঠাৎ সোহায়ুনের চোখ পড়ে যায় তার সিলিংয়ে লাগানো একটা ডিভাইসের দিকে। সে প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও রুমের চারিদিকে এমন ডিভাইস দেখে আর বুঝতে বাকি থাকে না যে এই ডিভাইসের মাধ্যমে সাইকোটা এতদিন তার সমস্ত গতিবিধি লক্ষ্য রেখে আসছিল। আর সে এই ডিভাইসের মাধ্যমেই তার দরজার লকের পাসওয়ার্ডটাও জেনেছিল। এইসব দেখতে দেখতে সে যখন রুমের বাইরে আসে তখন তার চোখ পড়ে যায় দরজার পাশে থাকা কিমের লাশটার দিকে। সোহায়ুন হঠাৎ কিমের এমন বিভৎস লাশটা দেখে শিউরে ওঠে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যে এটা তার ম্যানেজার কিমের লাশ। সদ্য মৃত লাশ দেখে সোহান ভয়ে কাঁপতে থাকে। সে অনুভব করে সাইকোটা তার পিছনেই রয়েছে। সোহান সেখান থেকে পালানোর চেষ্টা করার সাথে সাথে সাইকোটা সোহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এখন এই প্রথমবারের মতো সোহায়ুন সাইকোটার মুখ পুরোপুরি দেখতে পায়। লোকটিকে দেখে সোহায়ুনের মনে পড়ে সে এই লোকটিকে এর আগেও দেখেছিল। আসলে সেই দিন যে লোকটি তার বাড়িতে সিসিটিভি লাগানোর কথা বলে আসছিল সেই লোকটি হলো এই মুভির সাইকো কিলার। তো এখন সাইকোটা সোহায়ুনকে রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে দেখা যায় ডিটেকটিভ জুয়ের সহকারী তার খোঁজে সেখানে চলে আসছে। জুয়ের এমন অবস্থা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই সোহায়ুনের সাথে খারাপ কিছু ঘটেছে, তাই সে তখনই সোহায়ুনকে কল করে। কিন্তু সে প্রতিবারের মতো এবারেও তার ফোন বন্ধ পায়। তবে এখানে সাইকোটা একটা ভুল সিদ্ধান্ত নেয়। সাইকোটা বুঝতে পারেনি জুয়ের সহকর্মী এখানে চলে আসবে। সে এখন দ্রুত সোহায়ুনকে গাড়িতে নিয়ে পালানোর চেষ্টা করে। সিয়ং ও সাইকোটার পিছু করতে থাকে আর ওয়াকিটকির মাধ্যমে সে জুকে জাগানোর চেষ্টা করে। জু জেগে উঠলে তাদের তিনজনের কার ড্রাইভিং বেশ জমে ওঠে। রাস্তার আশেপাশে সবকিছু তছনছ করেও সাইকোটা নিজের শেষ রক্ষা করতে পারে না। এখন রাস্তার মধ্যে হঠাৎ একটা ট্রাক এসে সিয়ং আর সাইকোটার গাড়িকে দুমড়ে মুচড়ে চলে যায়। এত বড় অ্যাক্সিডেন্টে ডিটেকটিভ সিয়ং মারা যায়, কিন্তু সাইকোটা নিজেকে কোনো মতো বাঁচিয়ে নেয়। আর যাওয়ার আগে সে সোহায়ুনকে বলে, তোমার সাথে আমার আবার দেখা হবে, আমি তোমাকে এত সহজে ছাড়ছি না।
এরপরে দেখা যায় সোহায়ন সবসময় এই ভয়ে থাকে যে কখন যেন সেই সাইকোটা তার কাছে আবার ফিরে আসে আর তার উপরে আক্রমণ করে বসে। সে সবসময় টেনশনে ভুগতে থাকে। আর এই টেনশনের অবসান করার জন্য সোহায়ন এবারে আবারও ডিটেকটিভ জুয়ের কাছে আসে। এখানে তাদের মধ্যে যে কথা হয় তা থেকে এটা নিশ্চিত বোঝা যায় ডিটেকটিভ নিজেও সাইকোটার জন্য ভয় রয়েছে। জু বলে ভয় থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেই ভয়কে জড়িয়ে ধরা। মানে ডিটেকটিভ জুয়ের মতে এভাবে ভয় পেয়ে না থেকে তাদেরকে এখন সেই সাইকোটাকে খুঁজে বের করে মেরে ফেলা উচিত। কিন্তু তারা এই এত বড় শহরে কিভাবে জুকে খুঁজে বের করবে? সোহায়ন বাড়িতে ফিরে আসে আর ভাবতে থাকে কিভাবে তারা সাইকোটাকে ধরতে পারে। সোহায়ন প্রথম থেকে আবার সবকিছু ভাবতে থাকে। আর এইসব ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসে যে কেমন হয় যদি সাইকোটার পাতা ফাঁদে তাকেই ফেলা হয়। সে যেভাবে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সাইকোটার কবলে পড়েছিল, ঠিক একইভাবে সে আরো কিছু অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট অর্ডার করবে। একবার না একবার তো সাইকোটা অবশ্যই তাদের ফাঁদে পা দিবে। সোহায়ন জুয়ের সাথে এই ব্যাপারে কথা বলে আর জো তার এই পরামর্শে রাজি হয়। তবে শর্ত একটাই, প্রতিবারই প্রোডাক্ট দেখতে যাওয়ার সময় জো তার সাথে যাবে আর অন কলে থাকবে। তো তারা এখন তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। তারা এখন অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করে আর সেগুলোর মাধ্যমে সেই সাইটে প্রোডাক্ট অর্ডার করে। আসলে অর্ডার করে বলতে তারা অর্ডার করার আগে জাস্ট নিজে থেকে প্রোডাক্ট দেখতে যায়। দেখতে যাওয়াটাই তাদের আসল লক্ষ্য। আর প্রতিবার দেখতে যাওয়ার সময় জো সোহায়নের সাথে থাকে। এভাবে তারা দীর্ঘ প্রচেষ্টা চালানোর পরে আজ হঠাৎ সোহায়ন সেই সাইকোটাকে খুঁজে পায়। সাইকোটাকে দেখে সোহায়নের মধ্যে প্রচন্ড ভয় হতে থাকে আর সে কাঁপতে থাকে। এদিকে সে কিন্তু জুয়ের সাথে অন কলে রয়েছে। সাইকোটার কমন ডায়লগুলো শুনেই জো বুঝতে পারে এবার শিকার তাদের জালে ধরা পড়েছে। সে দ্রুত দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু সাইকোটাও কিছুতে কম যায় না। সোহায়নের এমন কাঁপা কাঁপা হাবভাব সে খেয়াল করে আর ভালোভাবে তাকালে সে সোহায়নকে চিনতে পারে, কিন্তু সে এটা সোহায়নকে বুঝতে দেয় না। এখানে সোহায়ন একটা জরুরি কল এসেছে বলে সাইকোটাকে সেখানে অপেক্ষা করতে বলে একটু পাশে গিয়ে জুকে কল করে আর তার লোকেশনটা জানায়। আর এরপরে সে যখন লুকানোর জন্য একটু ভিতরের দিকে যায় তখনই সেখানে সাইকোটা চলে আসে আর তার মুখে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। তো সাইকোটা এবারে সিদ্ধান্ত নিয়েছে সে আর সোহায়নকে বাঁচিয়ে রাখবে না। সোহায়নের জন্য তাকে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। তো এই বাসার চারপাশটা চেক করে আসার জন্য সে সোহায়নকে সেখানে রেখে চলে যায়। কিন্তু চারপাশে কোনো মানুষজন দেখতে না পেয়ে সাইকোটার সন্দেহ লাগছিল যে আদৌ সে এখানে ফেসে গেল কিনা। সে দ্রুত সেখানে চলে আসে যেখানে সে সোহায়নকে অজ্ঞান অবস্থায় রেখে গিয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার হলো সে এখানে সোহায়নকে দেখতে পাচ্ছে না। সাইকোটা অস্থির হয়ে ওঠে। কোথাও খুঁজে সে সোহায়নের খোঁজ পায় না। তাহলে সোহায়ন কোথায় গেল? এদিকে দেখা যায় সোহায়ন আসলে অজ্ঞান হয়নি, সে তার নাকে বুদ্ধি করে তুলো দিয়ে রেখেছিল। আর এখন সে বাইরে থেকে সাইকোটাকে আটকে দেয় আর ডিটেকটিভকে সেখানে দ্রুত তাকে বাঁচাতে আসতে বলে। সাইকোটা এখন পুরো উন্মাদ হয়ে গিয়েছে। সোহায়নকে মেরে ফেলার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। সে লক করা গ্লাস ভেঙে সোহায়নের কাছে চলে আসে আর হাসতে হাসতে বলে, তুমি আমাকে খুঁজে বের করে ভালোই করেছো। আমাকে আর কষ্ট করে তোমাকে খুঁজতে হলো না। তোমাকে মেরে ফেললে আমাকে আর কেউ চিনতে পারবে না। তুমি শুধু আমার চেহারা দেখেছো। এটা বলে সে সোহায়নের দিকে ছুরি নিয়ে মারার জন্য এগিয়ে যেতেই সেখানে জু চলে আসে। তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে সাইকোটা এখানে জুয়ের পেটে ছুরি মেরে দেয়। কিন্তু তাও যতদূর সম্ভব জু সাইকোটাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সাইকোটার সাথে পেরে ওঠে না। সাইকোটা তাকে লোহার হাতল দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। আর এখন সে আবারও সোহায়নের দিকে নজর দেয়। সে সোহায়নকে প্রচুর মারতে থাকে। সে চাইলেই কিন্তু তাকে ছুরি দিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু সে তার মনের ক্ষোভ আর জিদের কারণে তাকে অনেক কষ্ট দিয়ে মারতে চায়। মারতে মারতে যখন সোহায়নের শরীরে আর বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই তখন সে ছুরি তুলে নিয়ে ফাইনালি তাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে। ডিটেকটিভ জু দৌড়ে এসে সাইকোটাকে নিয়ে নিচে ঝাঁপ দেয় আর তারা দুজনেই নিচে একটা গাড়ির উপরে পড়ে। সাইকোটার হাতে যেহেতু এখনো ছুরিটা রয়েছে তাই সে এখানে এই অবস্থাতেও জুয়ের উপরে হামলা চালায়। এটা দেখতে পেয়ে সোহায়ন এখন নিচে নেমে এসে সাইকোটার হাত চেপে ধরে আর ডিটেকটিভ জু সাইকোটার শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পরে এবারে পাগলা সাইকোটা মারা পড়ল। এরপরে সিনশিপ ফেলে দেখা যায় সোহায়ন সুস্থ হয়ে গিয়েছে আর সে এখন তার অফিসে সবাইকে ট্রিট দিচ্ছে। তবে সে সবার সামনে নিজেকে হ্যাপি দেখালেও সে মোটেই হ্যাপি ছিল না। সে নিজের জন্য নয় বরং শহরের মানুষজনদের জন্য সবসময় চিন্তিত থাকে, কারণ শহরে প্রতিনিয়ত এমন অনলাইন স্ক্যাম বেড়েই চলেছে। মানুষ মানুষকে ঠকাতে বিন্দুমাত্র ভাবছে না। দুনিয়াটা এভাবেই এগিয়ে চলেছে। আর এখান থেকে শেষ হয়ে যায় আজকের মুভির গল্প। বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে কৃপণতা করো না প্লিজ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।